This video is for semester 4 income tax. Already we have introduced in our previous videos the topic profits and gains from business and profession. But till today we have only discussed about the computation of income from business of a sole proprietorship business as per income tax ruling. But today we will come to know how to compute uh, income from a professional person, like a person of a professional person means a practicing doctor or a practicing chartered accountant or a consultant engineers. How those people are computing their income tax. In previous problems, which was um, basically uh, computation of sole proprietorship business, in those problem basically a profit and loss account was solved. একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া হতো, বাট ইন দিস কেস ফর এ প্রফেশনাল পার্সন মিন্স আগেই বলেছি যে পার্সনরা প্রফেশনালি দোজ পার্সন হু আর নট ইনভলভড ইন এ বিজনেস, একজন একজন প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর এ প্র্যাকটিসিং ডক্টর, এরা প্রফেশনাল পার্সন, এদের ইনকাম উই আর ট্রাইং টু কম্পিউট. Now in that case basically a receipt and payment account will be solved, not a profit and loss account. What is receipt and payment account? You know that receipt and payment account is basically a cash book. In this problem, from the following receipt and payment account submitted by Dr. Shekhar Roy Choudhury, এটা CUBCom Honors 1989 এর অঙ্ক, a medical practitioner compute professional income for the relevant assessment year. এই লোকটার প্রফেশন থেকে কত ইনকাম হয়েছে সেটা শুধু কম্পিউট করতে বলেছে. তো দেখো, রিসিট অ্যান্ড পেমেন্ট মানে যে ক্যাশ বুকটা সাপ্লাই করা হয়েছে সেই ক্যাশ বুকে প্রথমেই ওপেনিং ব্যালেন্স ছিল, এরপর ইনকামস রিসিট হয়েছে. কি ইনকাম রিসিট হচ্ছে? কনসালটেশন ফিস. তুমি একটা ডাক্তারের কাছে গিয়ে বলে, ডক্টর আই এম ফিলিং পেন ইন মাই হেড আর আই হ্যাভ এ হেডেক. তো ডক্টর চেক ফেক করলো, তোমাকে করে প্রেসক্রিপশন করলো, এটাকে এর জন্য তুমি যে ডাক্তারকে ফিজটা দাও, দিস ইজ কল্ড কনসালটেশন ফিজ. দেন ভিজিটিং ফিজ মানে তোমার বাড়িতে এসে ডক্টর পেশেন্ট দেখে গেছে, সেক্ষেত্রে যে ইনকামটা হয়েছে সেটা ভিজিটিং ফিজ ডক্টরের কাছে. এ দুটো কিন্তু প্রফেশনাল ইনকাম. কিন্তু হোয়েন ডক্টর ইজ রিসিভিং ডিভিডেন্ড, ডাক্তার কোনো কোম্পানি শেয়ার কিনেছিল সেখান থেকে ডিভিডেন্ড পেয়েছে, এটা কিন্তু প্রফেশনাল ইনকাম নয়. এই ইনকামটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসে ট্যাক্সেবল হওয়ার কথা. তাহলে প্রফেশনাল ইনকাম কম্পিটিশনের মধ্যে এই ইনকামটা, ডিভিডেন্ড ইনকামটাকে ইউ ক্যান নট কনসিডার, দ্যাট ডিভিডেন্ড ইনকাম উইল নট বি কনসিডার. সার্জিক্যাল ফিজ, ডক্টর কোনো সার্জারি করেছে তার জন্য যা ফিজ পেয়েছে অবশ্যই প্রফেশনাল ইনকাম. ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট এটাও প্রফেশনাল ইনকাম নয়, এটা একটা ইনকাম ফ্রম আদার সোর্স. গিফট ফ্রম পেশেন্টের থেকে যদি গিফট কিছু পায় ডক্টর ফর অ্যাপ্রিসিয়েশন অফ হিজ সার্ভিস, তাহলে সেটা কিন্তু প্রফেশনাল ইনকাম হিসেবে ট্রিট হবে. সেল অফ মেডিসিন, অনেক ডক্টর হয়তো কোনো ব্র্যান্ডেড মেডিসিন তৈরি করে, যেরকম হোমিওপ্যাথি ডাক্তাররা বিক্রি করে, সেরকম ব্র্যান্ডেড মেডিসিন তৈরি করে যদি বিক্রি করে সেটাও, সেই ইনকামটাও প্রফেশনাল ইনকাম হবে. সেল অফ ল্যান্ড, এটা ক্যাপিটাল গেইন ইনকাম হবে, এটা প্রফেশনাল ইনকামের মধ্যে আসবে না. সিমিলারলি এক্সপেন্সেসগুলো দেখো, ইলেকট্রিসিটি বিল, চেম্বার লেখা আছে, তার মানে এটা তার প্রফেশনাল এক্সপেন্সেস. কিন্তু অনেক সময় অঙ্কের আম থাকে, ইলেকট্রিসিটি বিল যে 1000 দিয়েছে, অঙ্কে বলে দিল তার 80% ফর চেম্বার অ্যান্ড 20% ফর হাউস হোল্ড. তাহলে যে 80% অফ চেম্বার যে পোর্শনটা হতো সেটাই কিন্তু আমরা এখানে এক্সপেন্সেস হিসেবে কনসিডার করতাম, সেটাই প্রফেশনাল এক্সপেন্সেস হতো. এলআইসি প্রিমিয়াম, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম হাউস হোল্ড এক্সপেন্সেস, প্রফেশনাল এক্সপেন্সেস নয়. কস্ট অফ মেডিসিন, ওষুধপত্র কিনে যে রুগীদের বিক্রি করবে বলে, সেটা তাহলে একটা প্রফেশনাল এক্সপেন্সেস. পারচেজ অফ টিভি সেটটা কী পারপাসে ইউজ করা হয়েছে সেটা বড় কথা. টিভি সেটটা যদি ইউজ করা হতো
পেশেন্টরা এসে বসবে, সেখানে দেখবে বলে, চেম্বারে লাগাবে বলে, সেক্ষেত্রে তার ডেপ্রিসিয়েশন কিন্তু অ্যালাউয়েবল প্রফেশনাল এক্সপেন্সেস হিসেবে ট্রিট হতো। কিন্তু এটা যদি হাউস হোল্ড পারপাস ইউজ হয় তাহলে এটা হাউস হোল্ড এক্সপেন্সেস হবে, এখানে কিছু আসবে না। নেক্সট রেন্ট অফ চেম্বার, পিওর প্রফেশনাল এক্সপেন্সেস। হাউস হোল্ড এক্সপেন্সেস, বাড়ির খরচ, ব্যবসার খরচ নয়। কম্পাউন্ডার স্যালারি, কম্পাউন্ডার যদি কেবল আমার প্রফেশনের সঙ্গে রিলেটেড হয়, সে আমার বাড়ির কোনো কাজ যদি না করে দেয়, তাহলে এন্টায়ার স্যালারিটাই প্রফেশনাল এক্সপেন্সেস হবে। আর যদি কম্পাউন্ডার আমার বাড়িরও কোনো কাজ করে থাকে, তাহলে অ্যাকর্ডিংলি তার এক্সপেন্সেসটা আমার হাউস হোল্ড আর আমার প্রফেশনের মধ্যে ভাগ করে দিতে হবে। মোটর কার এক্সপেন্সেস, গাড়িটাকে কী পারপাস ইউজ করা হয়েছে, যদি হাউস হোল্ড পারপাস ইউজ করা হয় তাহলে এন্টায়ারলি ওটা হাউস হোল্ড এক্সপেন্সেস। যদি পার্টলি প্রফেশনের কারণে, পার্টলি হাউসের কারণে ইউজ করা হয়, তাহলে ওটা পার্টলি যে পার্টটা ইউজ করা হয়েছে ফর প্রফেশনাল পারপাস, দ্যাট উড বি ট্রিটেড অ্যাজ প্রফেশনাল এক্সপেন্সেস। Subscription to medical journal, it is a professional expenses. Traveling expenses, it is personal in nature, hence it will not be treated as a professional expenses. Now certain adjustments are there. They were depreciation allowable on surgical instrument. It is given that তোমার যে সার্জিক্যাল ইকুইপমেন্ট যেটা প্রফেশনাল পারপাস ইউজ হয় তার উপর ডেপ্রিসিয়েশন 4500 ছিল, এটা অবশ্যই প্রফেশনাল এক্সপেন্সেস হিসেবে ট্রিটেড হবে। মোটর কারের উপর ডেপ্রিসিয়েশন ছিল 5000। আর এখানে একটা কথা বলি যে 2 নম্বর পয়েন্টে 25% অফ দি ইউজ অফ মোটর কার মে বি অ্যাট্রিবিউটেবল টু দি প্রাইভেট পারপাস। তার মানে 75% অফ মোটর কার ইজ ইউজড ফর প্রফেশনাল পারপাস। তার মানে মোটর কারের যা এক্সপেন্সেস, এখানে 10,000 মোটর কারের এক্সপেন্সেস ছিল, এর 75% প্রফেশনাল এক্সপেন্সেস, অ্যাজ ওয়েল অ্যাজ মোটর কারের যে ডেপ্রিসিয়েশন 5000 তারও 75% প্রফেশনাল এক্সপেন্সেস হিসেবে ট্রিট হবে। অ্যান্ড নেক্সট এখানে একটা পয়েন্ট ছিল 3 নম্বরে, সাবস্ক্রিপশন স্টিল পেয়েবল টু মেডিকেল অ্যাসোসিয়েশন 1000 অ্যান্ড প্রফেশনাল ট্যাক্স পেয়েবল 250। তাহলে সাবস্ক্রিপশন টু মেডিকেল অ্যাসোসিয়েশন 1000 আমার এখনও পে করতে বাকি আছে। তো এখানে একটা কথা মনে রাখা উচিত যে যে রিসিটার পেমেন্ট অ্যাকাউন্ট যেটা বানানো হয়েছে সেটা তো ক্যাশ বেসিসে মেনটেন করা হয়, সবাই জানে। তো সাবস্ক্রিপশন পেয়েবল টু মেডিকেল অ্যাসোসিয়েশন জেনারেলি আমরা অ্যালাউ করি অ্যাক্রুরাল বেসিসে, সেহেতু সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন পেয়েবল টু মেডিকেল অ্যাসোসিয়েশন ইজ নট অ্যালাউয়েবল অন অ্যাক্রুরাল বেসিস। এটা যেহেতু অ্যাক্রুরাল বেসিসে আমরা অ্যালাউ করব না, যেহেতু আমরা ক্যাশ বেসিসেই এটা প্রিপেয়ার করেছি, সেহেতু সাবস্ক্রিপশন টু মেডিকেল অ্যাসোসিয়েশন এটাও আমরা ক্যাশ বেসিসেই আমরা মেনটেন করব, অর্থাৎ যখন যে বছর ক্যাশে পে করব সে বছরে ওটাকে আমরা খরচা হিসেবে দেখাবো। আর প্রফেশনাল ট্যাক্সের ক্ষেত্রেও তাই, প্রফেশনাল ট্যাক্সটাও আউটস্ট্যান্ডিং আছে, সেক্ষেত্রে আমরা অ্যাজাম্পশন করে নেব যে প্রফেশনাল ট্যাক্সটা যদি আমার পেড হয়, যখন আমরা পেড করব তখন আমরা ছাড় পাবো। তবে এখানে আরও কিছু কথা বলার আছে, আমি সেটা পরে বলছি প্রফেশনাল ট্যাক্স নিয়ে। যাই হোক, অঙ্ক শুরু করবো আমরা এরকমভাবে, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম profits and gains from business and profession of Dr. Shekhar Roy Choudhury, resident individual for the assessment year relating to the previous year. এখানে খুব সহজ অঙ্ক, রিসিটস ফ্রম প্রফেশন থেকে যে ইনকামগুলো আমার রিসিট হয়েছে, আমি যেগুলোকে এইসবে বললাম এগুলো প্রফেশনাল ইনকাম, সেগুলোকে দেখো সব পরপর লেখা হয়েছে, কনসালটেশন ফিস, ভিজিটিং ফিস, সার্জিক্যাল ফিস, গিফট ফ্রম পেশেন্ট, সেল অফ মেডিসিন, যোগ করে দিল, টোটাল গ্রস আর্নিং বেরিয়ে গেল। এবার এখান থেকে যে এক্সপেন্সেসগুলো প্রফেশনাল পারপাসে খরচা হয়েছে, যেমন ইলেকট্রিসিটি বিল, চেম্বার, মেডিসিন কিনেছিল তার খরচ, রেন্ট অফ চেম্বার, কম্পাউন্ডার স্যালারি, মোটর কারের এক্সপেন্সেস 75%, মোটর কারের ডেপ্রিসিয়েশনের 75%, সাবস্ক্রিপশন টু মেডিকেল জার্নাল আর ডেপ্রিসিয়েশন টু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো সব আমরা প্রফেশনাল খরচ হিসেবে এগুলোকে মাইনাস করে দিলাম, যেটা বেরোলো সেটা ইনকাম ফ্রম প্রফেশন বেরিয়ে গেল। এখানে প্রফেশনাল ট্যাক্সের পয়েন্ট একটু বলার আছে, প্রফেশনাল ট্যাক্স পেয়েবল ছিল 250, পে করতে বাকি ছিল।
তো প্রফেশনাল ট্যাক্স হ্যাজ নট বিন ডিডাক্টেড ফর, এটাকেও আমি লেস করে নিই, এর কারণ একটাই যে এটা ক্যাশ বেসিসে পে করা হয়নি, পে করা হলে ছাড় দিতাম আমরা। আন্ডার সেকশন 43B-তে কী বলেছে যে আমাদের বেসিস অফ অ্যাকাউন্টিং যাই হোক, প্রফেশনাল ট্যাক্স উইল বি অ্যালাউড ইফ ইট ইজ পেড বিফোর দি ডিউ ডেট অফ ফাইলিং রিটার্ন। প্রফেশনাল ট্যাক্স কীভাবে ছাড় পাওয়া যায়? বিফোর দি ডিউ ডেট অফ ফাইলিং রিটার্ন, দ্যাট ইজ 31st July of the assessment year. Otherwise it will be deducted in the financial in which it is paid. অর্থাৎ বলতে চাইছে যে তুমি যেদিনকে রিটার্ন জমা করছো তার আগেই যদি প্রফেশনাল ট্যাক্স পেড হয়ে যেত তাহলে তুমি ছাড় ক্লেম করতে পারতে, আদারওয়াইজ সেটা পরের বছরে চলে যাবে। তো এখানে ক্লিয়ারলি কিছু বলেনি যে ওটাকে কবে পেড করা হয়েছে, দ্যাট ইজ ওয়াই আমি ওটাকে অ্যালাউড এক্সপেন্সেস দেখাইনি, বইতে দেখাইনি, ওই জন্য অ্যালাউড এক্সপেন্সেস বইতে অ্যাজাম্পশন করেছে যে ওটা 31st জুলাইয়ের এই প্রিভিয়াস ইয়ারে তো পেড করাই হয়নি, পরের প্রিভিয়াস ইয়ারেও 31st জুলাইয়ের মধ্যে পে করা হয়নি, দ্যাট ইজ ওয়াই ওটার এবছর ডিডাকশান পাবো না, পরের যে বছরে গিয়ে প্রফেশনাল ট্যাক্সটা পেড করবো সেই বছরে ছাড় পাবো। বুঝতেই পারছো এই অঙ্কগুলো খুবই সহজ। এরকম আরও একটা অঙ্ক ধরো, এবার একটু কঠিন একটা অঙ্ক দেখাচ্ছি। এটা খুঁজে রেখেছি, এটা ইয়ার 2001-এর অঙ্ক। সিইউবিকম অনার্স 2001, সিইউবিকম অনার্স 2001 পড়ছি অঙ্কটা। Following is the receipt and payment account of Sri Shashwat Dasgupta, practicing chartered accountant for the year ended 31st March 2020. এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কী কী, এটা একটা রিসিট পেমেন্ট দেওয়া আছে, কী কী ওর ইনকাম হয়েছে এদিকে লেখা আছে, আর কী কী খরচ হয়েছে পেমেন্টের দিকে লেখা হয়েছে। তোমার কাজ হচ্ছে যেগুলো প্রফেশনাল ইনকাম সেগুলোকে প্রথমে খুঁজে বার করা। অডিট ফিস, এটা পিওর প্রফেশনাল ইনকাম। ইনকাম ফ্রম আদার অ্যাকাউন্টিং ওয়ার্কস, এটাকেও আমরা প্রফেশনাল ইনকাম ধরবো। ফিস রিসিভ ফর কন্ডাক্টিং ইনকাম ট্যাক্স অ্যাপিল, এটাকেও প্রফেশনাল ইনকাম ধরবো। রেন্ট ফ্রম হাউস প্রপার্টি, এটা তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেঁটে যাবে, এটা হাউস প্রপার্টি ইনকাম, এটা এখানে আসবে না। এক্সামিনার্স ফিস, এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি কোনো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কোনো পরীক্ষায় পার্টিসিপেট করে তাহলে সেক্ষেত্রে তার ইনকামটা, তার যে ওই থেকে যা ইনকাম হয়েছে, কী বলে এক্সামিনার্স ফিজ এটসেট্রা, সেটা প্রফেশনাল ইনকাম হতে পারতো, কিন্তু আমার মনে হয় এটাই ধরে নেওয়া ভালো যে এক্সামিনার ফিজ হিসেবে যে টাকাটা পাওয়া গেছে সেটা একটা অন্য কোনো পরীক্ষা কোনো পারপাসে পেয়েছে, এটা একটা ইনকাম ফ্রম আদার সোর্সেস, প্রফেশনাল ইনকাম না ধরাই ভালো। ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিস, এটাও কিন্তু একটা ইনকাম ফ্রম আদার সোর্স কম্পোনেন্ট, গভর্নমেন্ট সিকিউরিটি থেকে ট্যাক্স ইনকাম হয়েছে, সুদ পেয়েছে। মোটর কার বিক্রি করে টাকা পেয়েছে, এটা কিন্তু ক্যাপিটাল গেন ইনকামে যাবে। ডিভিডেন্ড ফ্রম ইউটিআই ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে, যদিও এটা এক্সাম্পটেড হবে। ক্যাশ গিফট অন সন্স ম্যারেজ, ছেলের বিয়েতে ক্যাশ গিফট পেয়েছে, এটাও ট্যাক্সেবল হবে, ইনকাম ফ্রম আদার সোর্সেসে দেখব। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআইয়ের ফিক্সড ডিপোজিট থেকে ইন্টারেস্ট পেয়েছে, এটাও কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসে যাবে। এদিকে এক্সপেন্সেসের মধ্যে রেন্ট আছে, যদি আমি জানি না রেন্টটা কী কারণে পে করা হয়েছে, অ্যাডজাস্টমেন্ট পড়ে দেখতে হবে। রেন্ট যদি আমার প্রফেশনাল পারপাসে রেন্ট পে করি, আমি আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসের রেন্ট পে করি, তাহলে সেটা প্রফেশনাল এক্সপেন্সেস হবে। রেমুনারেশন টু অডিট ক্লার্ক অবশ্যই প্রফেশনাল এক্সপেন্সেস। অনারারিয়াম টু আর্টিকেল ক্লার্ক, এটাও প্রফেশনাল এক্সপেন্সেস। হাউস হোল্ড এক্সপেন্সেস, বাড়ির খরচ। স্যালারি টু আদার স্টাফ, এটাও ধরে নিচ্ছি প্রফেশনের সঙ্গে রিলেটেড। অ্যাডজাস্টমেন্টে যদি অন্য কোনো কথা বলা থাকে সেটা পরে ভাববো। ইলেকট্রিক চার্জেস, এটা প্রফেশনাল এক্সপেন্সেস হতে পারে, হাউস হোল্ড হতে পারে, অ্যাডজাস্টমেন্ট পড়বো, না থাকলে অ্যালামশন করব। মেম্বারশিপ অ্যান্ড সার্টিফিকেট ফিজ, এটা অবশ্যই প্রফেশনাল এক্সপেন্সেস। মোটর কার এক্সপেন্সেস, তোমাকে দেখতে হবে মোটর কার যেটা ইউজ করা হচ্ছে সেটা বাড়ির পারপাসে কতটা, আর হাউস হোল্ড আর প্রফেশনাল পারপাসে কতটা, অ্যাকর্ডিংলি মোটর কার এক্সপেন্সেসকে ডিভাইড করব। মোটর কারের ডেপ্রিসিয়েশনও অ্যাকর্ডিংলি ডিভাইড করব। মিউনিসিপ্যাল ট্যাক্স অন প্রপার্টি, এটা হাউস প্রপার্টি হেডের এক্সপেন্সেস। মোটর কার পারচেজ, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার,
এর ডেপ্রিসিয়েশন থাকলে আসতে পারে যদি এই মোটর কারটা প্রফেশনাল পারপাস ইউজ হয়। কম্পিউটার পারচেজ, এটাও একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। প্রফেশনাল পারপাসে কিনলে বা হাউস হোল্ড পারপাসে কিনলে অ্যাকর্ডিংলি তার ডেপ্রিসিয়েশনটা আমরা চার্জ করব। ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন প্রপার্টি যদি এন্টায়ারলি আমার হাউস হোল্ড প্রপার্টি হয় তার ওপর প্রিমিয়াম পে করলে সেটা হাউস হোল্ডের এক্সপেন্সেস হবে। সন্স ম্যারেজের এক্সপেন্সেস পিওর হাউস হোল্ড এক্সপেন্সেস, এলআইসি প্রিমিয়াম হাউস হোল্ড এক্সপেন্সেস, বুকস পারচেস বা প্রফেশনাল পারপাস এটা প্রফেশনাল এক্সপেন্সেস হলো। আচ্ছা, এবার অ্যাডজাস্টমেন্টগুলো একটু দেখে নিচ্ছি। রেন্ট অ্যান্ড ইলেকট্রিক চার্জেস আর ইন রেসপেক্ট অফ প্রেমিসেস অকুপাইড বাই শ্রী দাসগুপ্ত, ইয়েস। ওয়ান হাফ অফ দি প্রেমিসেস ইজ ইউজড বাই হিম ফর রেসিডেন্স অ্যান্ড রিমেনিং হাফ অ্যাজ অফিস, ওকে। তাহলে রেন্ট আর ইলেকট্রিক চার্জেস বা বাড়ির যদি কোনো ডেপ্রিসিয়েশন হয় এটসেট্রা সেগুলো সব হাফ প্রফেশনে যাবে, হাফ হাউস হোল্ডে যাবে, কারণ এখানে বলে দিয়েছে যে হাফ পোর্শন অফ দি প্রেমিসেস ইজ ইউজড বাই হিম ফর অফিস অ্যান্ড হাফ ফর হিজ হাউস হোল্ড। ওয়ান আপ অফ দি মোটর কার এক্সপেন্সেস ইজ ইন রেসপেক্ট অফ প্রফেশনাল প্র্যাকটিস। তাহলে মোটর কার রিলেটেড সব এক্সপেন্সেসেরই যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার নয় সেই এক্সপেন্সেস সবটাই, যেমন ডেপ্রিসিয়েশন বা মোটর কার রানিং এক্সপেন্সেস, এর সবটাই আবার হাফ হাফ করে প্রফেশনে আর হাউস হোল্ডে ভাগ হয়ে যাবে। প্রফেশনের পোর্শনটা আমরা শো করব। মোটর কারের ডব্লিউডিভি বলে দিয়েছে, এইটা কাজে লাগবে ক্যাপিটাল গেন ক্যালকুলেশন করতে গেলে এবং মোটর কারের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে গিয়ে। এইটা সম্পর্কে এখনও ডিটেল ডিসকাশন আমি করিনি, কারণ ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং বিজনেসের ক্ষেত্রে কীভাবে হয় সেটা বলিনি। এই অঙ্কটা করতে গিয়ে থোড়া বহুত বলে নেব। তোমাকে এখানে বার করতে বলেছে টোটাল ইনকাম অফ শ্রী দাসগুপ্ত। আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটা ডিফারেন্ট, কারণ আগের অঙ্কটায় কেবল প্রফেশনাল ইনকাম ক্যালকুলেশন করতে বলেছিল, কিন্তু এখানে কেবল প্রফেশনাল ইনকাম না, টোটাল ইনকাম কম্পিউট করতে বলেছে। তো সলিউশন কীভাবে হবে দেখাচ্ছি। কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ শ্রী শাশ্বত দাসগুপ্ত, এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার রিলেটিং টু দি প্রিভিয়াস ইয়ার, যা লেখা লিখলাম। প্রথমেই শুরু করলাম প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। রিসিভস ফ্রম প্রফেশন থেকে কী কী ইনকাম হয়েছিল আগেই আমি ডিসকাস করেছি। অডিট ফিস হয়েছিল, ইনকাম ফ্রম আদার অ্যাকাউন্টিং ওয়ার্ক ছিল, আর ফিস ফর কন্ডাক্টিং ইনকাম ট্যাক্স অ্যাপিল, এই তিনটেকে যোগ করে লিখলাম। এবার যেগুলো এক্সপেন্সেস অ্যালাউড ফর প্রফেশনাল পারপাসেস সেগুলোকে লেস করবো, যেমন রেন্ট অঙ্কে বলা ছিল হাউস রেন্টের হাফ প্রফেশনাল পারপাসে হাফ বিজনেস পারপাসে, তাহলে হাফ অফ রেন্ট মাইনাস করেছি। রেমুনারেশন টু অডিট ক্লার্ক, অনারিয়াম টু আর্টিকেল ক্লার্ক, স্যালারি টু আদার স্টাফস, এরা সব প্রফেশনাল পিপল, এদেরকে যা এক্সপেন্সেস করেছি এখানে শো করেছি। ইলেকট্রিক চার্জেসের হাফ অঙ্কে বলেই দিয়েছিল প্রফেশনাল পারপাসে করা হয়েছে, যে হাফ প্রফেশনাল পারপাসে খরচা করা হয়েছে সেটাকে এখানে শো করা হয়েছে। মেম্বারশিপ অ্যান্ড সার্টিফিকেট ফিস পুরোটাই প্রফেশনাল এক্সপেন্সেস। মোটর কার এক্সপেন্সেসের হাফ আবার প্রফেশনাল পারপাসে খরচ করা হয়েছে বলেছিল অঙ্কে, তাহলে এখানে হাফ শো করেছি প্রফেশনাল পারপাসের পোর্শনটা। বুকসের জন্যে আমাদের খরচ হয়েছিল 5000। বুকসের রুলিং হচ্ছে যে বছর খরচ করা হয় সে বছরই 100% ডেপ্রিসিয়েশন বুকসের ক্ষেত্রে চার্জ করতে হয়, ওই জন্য পুরো বুকসটাকেই এখানে ডেবিট করা হয়েছে। এক বছরেই পুরো বুকসের ভ্যালু যেন শেষ হয়ে গেছে, এভাবেই বুকসের 100% ডেপ্রিসিয়েশন চার্জ করে এবছরেই পুরো খরচ দেখিয়ে দেওয়া হয়েছে। মোটর কারের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা আর কম্পিউটারের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা আমাদের শিখতে হবে। ইনকাম ট্যাক্সের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের রুলিং একটু আলাদা, এটা পরে আমি আলাদা একটা ভিডিও করে দেবো কীভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয় ইনকাম ট্যাক্সে। আপাতত এখানে আমরা স্রেফ ক্যালকুলেশন পোর্শনটা শিখছি। দেখা যাচ্ছে ডেপ্রিসিয়েশন অন মোটর কার। বছরের শুরুতে ডব্লিউডিভি অন মোটর কার 31/4/2019, তোমার প্রিভিয়াস ইয়ারের শুরুতে 30,000 মোটর কারের ডব্লিউডিভি ছিল, এটা প্রবলেমে পয়েন্ট নাম্বার 3-তে বলা ছিল। এবছরে আরও ফার্দার পারচেজ হয়েছে মোটর কার 60,000-এর, এর মানে এর একটা পুরনো মোটর কার ছিল, এবছরে আরও একটা মোটর কার কেনা হয়েছে, যে এটা রিসিট পেমেন্ট সাইডে আছে দেখবে মোটর কার পারচেজ, তাহলে মোট 90,000 ভ্যালুর মোটর কার ছিল। সেখান থেকে এবছরে আমাদের মোটর কারের সেল ভ্যালু যা সেটা মাইনাস করতে হয়, এটাই রুলিং ডেপ্রিসিয়েশন চার্জ করার। অ্যাকাউন্টেন্সির মতোভাবে এখানে ডেপ্রিসিয়েশন চার্জ হয় না, এটা সেল প্রাইস, বুক ভ্যালু অফ অ্যাসেট সোল্ড নয়, এটা সেল প্রাইস অফ অ্যাসেট সোল্ড। 16,000 সেল প্রাইস মাইনাস করলে এই 60,000টাকে পাবে কোথায়? রিসিট পেমেন্টের রিসিট দিকে। তাহলে এখানে ডব্লিউডিভি অ্যাজ অন 31/3/20, বছরের শেষ দিনে ডব্লিউডিভি এলো 74,000।
এবার ডেপ্রিসিয়েশন চার্জ করবো আমরা এর ওপর 15%। এখন এখানে একটা রুলিং ছিল যে মোটর কারটা কতদিন তোমার হাতে ছিল, যদি 180 দিনের বেশি থাকে তাহলে 50% ডেপ্রিসিয়েশন চার্জ হয়, 180 দিনের বেশি থাকলে 100% চার্জ হয়। এখানে অ্যাজাম্পশন করে নেওয়া হয় যে মোটর কার, সব মোটর কারগুলি তোমার হাতে 180 দিনের বেশি ছিল। তাহলে আমার 74,000 মোটর কারের ডব্লিউডিভি ছিল, তার উপর 15% রেট অফ ডেপ্রিসিয়েশন ছিল, তাহলে 74,000-এর 15% করলে 11,100 হয়। তার হাফ, মোটর কারের হাফ প্রফেশনাল পারপাস ইউজ হয়েছে, তাহলে হাফ মোটর কারের হাফ ডেপ্রিসিয়েশন মোটর কার ওই 5,550 ডেপ্রিসিয়েশন হলো। সিমিলারলি কম্পিউটারের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। কম্পিউটার আগে কি বছরের শুরুতে কিছু ছিল না তোমার হাতে, এখানে শুধু এবছরেই কম্পিউটার কেনা হয়েছিল, কম্পিউটার পাচ্ছে 60,000। কম্পিউটারের ওপর ডেপ্রিসিয়েশন রেট 60% বলে দিয়েছে, তাহলে কম্পিউটারের ডেপ্রিসিয়েশন হবে কত না 60,000-এর ওপর 60%। বাট কম্পিউটারটা কী পারপাসে কতটা ইউজ করা হয়েছিল সেইটা আমি খুঁজে পাইনি, এক সেকেন্ড। কম্পিউটার পারচেজড হয়েছিল, ও মাই গড ভুল বলেছি, 34,000 কম্পিউটার 34,000 পারচেজ হয়েছিল, তাহলে 34,000-এর ওপর 60%, 34,000-এর ওপর 60% যা হয় এখানে 20,400 হয়েছে, সেটা চার্জ করলো। তাহলে এইগুলো সব যোগ করলাম, টোটাল প্রফেশনাল এক্সপেন্সেস বেরিয়ে গেল। প্রফেশনাল এক্সপেন্সেসগুলো এখানে যা প্রফেশনাল ইনকাম ছিল সেখান থেকে মাইনাস করলাম, করে এখানে লিখে দিলাম এটা নেট প্রফেশনাল ইনকাম বেরিয়ে গেল। এখানে কিন্তু টোটাল ইনকাম কম্পিউট করতে বলেছে, তাহলে তোমাকে এই মিস্টার স্বাগত দাশগুপ্তর আরও যে হেডসগুলো থেকে ইনকাম হচ্ছিল, যেমন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ছিল ওর একটা, ওর গ্রস অ্যানুয়াল ভ্যালু কত ছিল অঙ্কে বলেনি, যেটা রেন্ট রিসিভ করেছিল ধরে নেওয়া হচ্ছে সেটাই গ্রস অ্যানুয়াল ভ্যালু হবে, কারণ গ্রস অ্যানুয়াল ভ্যালু আলাদা করে কিছু দেওয়া নেই। রেন্ট রিসিভ ছিল বাড়িটার, প্রবলেমে দেওয়া আছে রেন্ট ফ্রম হাউস প্রপার্টি রিসিভ পেমেন্টের ডেবিট দিকে 18,000, তাহলে রেন্ট রিসিভটাকেই আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু ধরে নিলাম, কারণ বাকি ইনফরমেশন আর কিছু নেই। সেখান থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার, সেই মিউনিসিপ্যাল ট্যাক্স কত পেড করা হয়েছে সেটা আবার রিসিভ পেমেন্ট সাইড থেকে খুঁজে পাওয়ার কথা, ইয়েস দেওয়া আছে 1,200। তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড হয়েছে 1,200, তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড 1,200 হয়ে গেল। এটা অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে যে মিউনিসিপ্যাল ট্যাক্স যেটা পেড হয়েছে সেটা এন্টায়ার বাড়ির নয়, যে বাড়ির যে পার্টটা ভাড়া দেওয়া হয়েছিল, রেন্ট রিসিভ হয়েছিল মানে ভাড়া দেওয়া হয়েছিল, তো সেই পার্ট থেকেই মিউনিসিপ্যাল ট্যাক্স, সেই পার্টটার মিউনিসিপ্যাল ট্যাক্স 1,200 হয়। মাইনাস করে 16,800 এলো নেট অ্যানুয়াল ভ্যালু, সেখান থেকে 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন 24-তে মাইনাস করলে করে গ্রস করে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বেরিয়ে গেল। নাও ইনকাম ফ্রম আদার সোর্সেসে এসো। আদার সোর্সেসে আমাদের যারা ছোটোবেলায় করেছে তারা জানে, আর না হলে বলছি পরে ডিটেল আলোচনা করতে হবে। ইনকাম ফ্রম আদার সোর্সেসে বেসিক্যালি ট্যাক্সেবল হয় এনি ইন্টারেস্ট ইনকাম, এনি ডিভিডেন্ড ইনকাম অ্যান্ড এনি ক্যাজুয়াল ইনকাম, মানে যে ইনকামগুলো বারবার হয় না, নন রেকারিং ইনকাম, সেগুলো সাধারণত ক্যাজুয়াল ইনকাম হয়। তো এখানে যেরকম এক্সামিনার্স ফিজ ইনকাম ফ্রম আদার সোর্সেসে ট্যাক্সেবল হবে। ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিস গ্রস অ্যামাউন্ট, যেটা মোট সুদ পাওনা হয় সেটা হবে। আমি আগেই বলেছিলাম ডিভিডেন্ড ফ্রম ইউটিআই, এটা যদিও ইনকাম ফ্রম আদার সোর্সেসে ট্যাক্সেবল হওয়ার কথা, কিন্তু ইউটিআই থেকে ডিভিডেন্ড পেলে সেটা অ্যাজ পার আন্ডার সেকশন 1034 অনুযায়ী ফুললি এক্সামটেড, ওই জন্য নন ট্যাক্সেবল হয়েছে। ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট উইথ এনি ব্যাঙ্ক, সেটা ফুললি ট্যাক্সেবল হবে। এগুলো সব যোগ করে 10,800 এসে গেল ইনকাম ফ্রম আদার সোর্সেস। এবার এই তিনটে হেডের ইনকামকে যোগ করে দিলাম, দেওয়ার পরে এসে গেল আমার গ্রস টোটাল ইনকাম। সেখান থেকে আন্ডার সেকশন 80 কিছু ডিডাকশান আছে, এটা বাচ্চারা জানে না, এটার আলাদা ডিসকাশন দরকার আছে। এখানে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করা হয়েছিল, আর লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেয়ের ক্ষেত্রে আন্ডার সেকশন 80C-তে এটা ডিডাকশান পাওয়া যায়। তো এখানে মোট লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করেছিল লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করেছিল লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1,200, পুরোটাকেই এখানে লেস করা হয়েছে। পলিসি ভ্যালু দেওয়া নেই, পলিসি ভ্যালু থাকলে একটু অন্যরকম অপারেশন হতো, মাইনাস করে যেটা হলো সেটাই টোটাল ইনকাম বেরিয়ে গেল। ঠিক আছে,
আমি এগুলোর হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি। আর সেই সেনগুপ্তর বইতে এরকম প্রফেশনাল অঙ্ক আছে, সেগুলো প্র্যাকটিস করে নিতে হবে।